আরও অনিশ্চয়তার দিকে মোড় নিচ্ছে ইসরায়েল ইরান সংঘাত। যুদ্ধকালীন সেনাপ্রধানকে হত্যা ও মোসাদ কার্যালয়ে হামলার পাল্টাপাল্টি দাবি। মধ্যপ্রাচ্যে অস্থিরতায় ইরানকেই দুষলেন G7 নেতারা। সফর সংক্ষিপ্ত করে কানাডা থেকে দেশে ফিরলেন ট্রাম্প। ইরান ইসরায়েল সংঘাতে আপাতত বাড়ছে না জ্বালানির দাম। জাতীয় নির্বাচন প্রভাবিত হবে না, আশা আমির খসরুর। সংরক্ষিত নারী আসন 100 করতে ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত। রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার পরামর্শ। মেয়রের শপথ পড়ানোর দাবিতে আজও নগর ভবনে বিক্ষোভ। স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি ইশরাকের। আমন্ত্রণ চ্যানেল 24 এর বিকেল 4টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। শুরুতেই দেশের বাইরের খবর জানাবো। পঞ্চম দিনে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত। এর তীব্রতা কমার কোনো লক্ষণ এখনও দৃশ্যমান নয়। দুপক্ষই একে অপরের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। ইরানের যুদ্ধকালীন সেনাপ্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। জবাবে ইসরায়েলি সামরিক গোয়েন্দা অধিদপ্তর ও মোসাদ কার্যালয়ে হামলা চালানোর দাবি করেছে ইরান। এদিকে পরিস্থিতির ভয়াবহতায় ভারত, চীন ও দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশ নিজ নিজ দেশের নাগরিকদের অবিলম্বে ইরান ও ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে। ভয় আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে তেহরান ছাড়ছেন হাজারো ইরানি। সোমবার রাতের দৃশ্য এটি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানবাসীদের অবিলম্বে রাজধানী খালি করার আহ্বান জানান। মধ্যপ্রাচ্যে কাঁপন ধরানো এই সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। চতুর্থ দিনও তেহরান সহ বিভিন্ন অঞ্চলে থেমে থেমে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। আজ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে ইরানের যুদ্ধকালীন সেনাপ্রধান আলী সাদমানিকে গুপ্ত হত্যা করা হয়েছে। গেল সপ্তাহে গোলাম আলী রাশিদের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন আলী সামদানি। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশন IRIBর সদর দপ্তরে চালানো হামলায় একজন বার্তা সম্পাদক সহ আরও অন্তত 2 জন কর্মীর মৃত্যুর কথা নিশ্চিত করেছে ইরান। হামলার পর কিছুক্ষণ সম্প্রচার বন্ধ থাকলেও পরে তা আবারও চালু হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে শেষ হবে এই সংঘাত। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলাকালীন ইরানের সর্বোচ্চ নেতা প্রতিনিয়ত টুইট করেছিলেন ইসরায়েলের মৃত্যু হোক। আলোচনা কেবল একটি ছদ্মবেশ ছিল। এখন যা করা প্রয়োজন আমরা তা করছি। খামেনির মৃত্যু সংঘাতকে বাড়িয়ে তুলবে না, এটি সংঘাতের অবসান ঘটাবে। ইরানের গণমাধ্যম বলছে সোমবার 2 দফায় ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলে পাল্টা হামলা চালায়। গেল রাতের চেয়ে এই হামলার তীব্রতা ততটা ছিল না। তেমন ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি তেল আবিব। মঙ্গলবার সকালেও তেল আবিব ও জেরুজালেমের দিকে ধেয়ে আসে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র। শোনা যায় সাইরেন। ইরান বলছে ইসরায়েলে তাদের হামলা আত্মরক্ষার্থে। সামরিক স্থাপনা লক্ষ্য করেই ছোড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র। The office of Iran's news agency during a live broadcast স্পষ্ট করে বলতে চাই, ইরান ইসরায়েলে আক্রমণ করেনি, কোনো যুদ্ধ শুরু করেনি। ইসরায়েলের হামলার পর পাল্টা হামলা করা হয়েছে। নিজেদের আত্মরক্ষার্থেই তা করা হচ্ছে। এ পর্যন্ত 2 শতাধিক ইরানির মৃত্যুর কথা নিশ্চিত করেছে তেহরান। যদিও মানবাধিকার সংস্থা বলছে এই সংখ্যা দ্বিগুণ। আর ইসরায়েল বলছে 4 দিনে 24 ইসরায়েলি নিহত হয়েছে ইরানের হামলায়। পরিস্থিতির ভয়াবহতায় রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ কোরিয়া নিজ নিজ দেশের নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে। এরই মধ্যে কিছু ইউরোপীয় দেশ তাদের নাগরিকদের ফেরত আনার প্রক্রিয়া শুরু করেছে। তবে এই মুহূর্তে মার্কিন নাগরিকদের ইসরায়েল থেকে সরানোর সুযোগ নেই বলে জানিয়েছে তেল আবিবের মার্কিন দূতাবাস। মাসুম রাব্বি, চ্যানেল 24। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ইরানকেই দায়ী করেছেন G7 নেতারা। কানাডায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করেছেন তারা। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। অঞ্চলটিতে বড় ধরনের সংঘাত এড়ানোর আহ্বান জানান নেতারা। এদিকে কানাডায় G7 সম্মেলন শেষ হওয়ার আগেই দেশে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে
এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইসরায়েল ইরানের মধ্যকার যুদ্ধবিরতির জন্য নয়, এর চেয়েও বড় কিছুর জন্য ওয়াশিংটনে ফিরেছেন তিনি। ইসরায়েলের ক্রমাগত হামলায় ইরানের নাগরিকদের জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত। বন্ধ বেশিরভাগ দোকানপাট, বাজারে মিলছে না পর্যাপ্ত দরকারি পণ্য, গ্যাস পাম্পগুলোতেও বাড়ছে গ্রাহকদের ভিড়। তেহরান ছাড়তে চাইছেন অনেকেই। 4 দিন ধরে বোমার শব্দে ঘুম ভাঙছে ইরানবাসীর। থমথমে পরিস্থিতি তেহরানে। খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছে না কেউ। বেশিরভাগ দোকানের শাটারই আছে বন্ধ। কিছু সুপার শপ খোলা থাকলেও দেখা দিয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট। সব মিলিয়ে ইসরায়েলের সাথে পাল্টাপাল্টি হামলায় ব্যাহত হচ্ছে ইরানিদের দৈনন্দিন জীবনযাপন। তেল আবিবের হামলায় বেসামরিক নাগরিকদের ক্ষতিই হচ্ছে বেশি। আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আছি তাতে দুশ্চিন্তা বাড়ছে। তেমন দোকানপাট খোলা নেই, আর বাজারে সব ধরনের পণ্য পাওয়াও যাচ্ছে না। গেল কয়েকদিন তেহরানে হামলার মাত্রা বেশি হওয়ায় অনেকেই ভাবছেন সরে যাবেন অন্য শহরে। নিরাপত্তার স্বার্থে আমরা তেহরান ছেড়ে যাচ্ছি। অনেক জায়গা থেকেই সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে তেহরান ছেড়ে নিরাপদ কোনো জায়গায় চলে যাওয়াই ঠিক মনে হচ্ছে। জ্বালানি অবকাঠামো ও তেল ডিপোতে চালানো হামলায় দেখা দিয়েছে সংকট। গ্যাস ও পেট্রোল স্টেশনগুলোতে দীর্ঘ হতে শুরু করেছে গ্রাহকদের লাইন। ইরানের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে হামলার পর থেকেই সেখানে আংশিকভাবে গ্যাস উৎপাদন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এদিকে চলমান সংঘাতে বাতিল হতে শুরু করেছে গুরুত্বপূর্ণ অনেক ফ্লাইট। এমিরেটস সহ কিছু এয়ারলাইন্স 22 জুন পর্যন্ত জর্ডান ও লেবানন এবং 30 জুন পর্যন্ত ইরান ও ইরাকে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রেখেছে। রাখি জেসমিন, চ্যানেল 24। ইরানের হামলা মোকাবিলায় বহু স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইসরায়েল। দেশটির হাতে রয়েছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তি, যার মাধ্যমে নিজেদের আকাশসীমা যেমন সুরক্ষিত রাখছে, তেমনি শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকরেও কাজ করে যাচ্ছে। সাথে অদৃশ্য ঢাল হয়ে কাজ করছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ। উপসাগরীয় যুদ্ধে ইরাক থেকে ছোড়া স্কাড ক্ষেপণাস্ত্রের অভিজ্ঞতা থেকেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে মনোযোগ দেয় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গড়ে তোলে একাধিক প্রতিরক্ষা স্তর, যা এখন ইরানের প্রতিশোধমূলক হামলা মোকাবেলায় গেম চেঞ্জার হয়ে কাজ করছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ইসরায়েল গড়ে তুলেছে অ্যারো 2 ও অ্যারো 3 সিস্টেম। অ্যারো 2 ক্ষেপণাস্ত্রকে বায়ুমণ্ডলের ভেতরে ধ্বংস করে, অ্যারো 3 কাজ করে মহাকাশ স্তরে। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহার করা হয় ডেভিড স্লিং সিস্টেম। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে উড়ন্ত অবস্থায় ধ্বংস করতে দেশটির ঝুলিতে আছে মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা। রয়েছে আয়রন ডোম ও আকাশ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। কেবল নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখাই নয়, শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকরেও জুড়ি নেই ইসরায়েলের। আর এ কাজে অদৃশ্য ঢাল হিসেবে কাজ করছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরানের ভেতরে এক প্রকার অপ্রতিরোধ্য হয়ে উঠেছে দুর্ধর্ষ এই বাহিনী। শুক্রবারের হামলার বহু আগেই মোসাদ সেখানে ড্রোন ঘাঁটি তৈরি করেছিল। স্থাপন করা হয় নিখুঁত নিশানায় আক্রমণের সক্ষম অস্ত্র, যা ইসরায়েলি বিমান বাহিনীর আক্রমণের সময় একযোগে সক্রিয় করা হয়। শত্রুকে নিশ্চিহ্নে ইসরায়েলের নাক ও কান হিসেবে কাজ করছে ইউনিট 8200 ও 9900 গোয়েন্দা ব্যবস্থাও। এদিকে ইরানে চালানো বিশেষ অভিযানের পর আলোচনায় ইসরায়েলের F-35 যুদ্ধ বিমানের নতুন সংস্করণ। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মিডল ইস্ট জানিয়েছে, এই অভিযানের জন্য বিশেষ পরিবর্তন আনা হয় যুদ্ধ বিমানটির কাঠামোতে, যাতে বাড়তি জ্বালানির পাশাপাশি রাডার ফাঁকি দেওয়ার বিশেষত্ব যোগ করা হয়। মিলা খন্দকার, চ্যানেল 24। ইরান ইসরায়েল যুদ্ধ পর্যবেক্ষণ করছে সরকার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বলেন, ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হবে না বলেই মনে করছে বাংলাদেশ। তারপরও সরকার জ্বালানির দাম ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে এলএনজি, তেল, সারের ওপর স্বাভাবিকভাবে প্রভাব পড়বে, যদিও এখন পর্যন্ত আগের দামেই আমদানি হয়েছে। যুদ্ধ চলতে থাকলে বিকল্প ভাবার বিষয়েও কাজ চলছে বলে জানান অর্থ উপদেষ্টা।
এদিনের ক্রয় কমিটির সভায় 1 কার্গো এলএনজি ও 30,000 টন সার কেনার অনুমোদন দেওয়া হয়। আমরা অবজার্ভ করছি এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার অফ। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয়, তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। আন্তর্জাতিক পরিস্থিতির সাথে দেশের সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। রমজানের আগেই নির্বাচনের বিষয়ে সবাই একমত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো ডায়াস ফেরেস। বৈঠক শেষে ব্রিফ করেন আমির খসরু। আশা করেন নির্বাচনের মাধ্যমে দেশে ফিরে আসবে গণতন্ত্র। এ সময় ইশরাক হোসেনের বিষয়ে তিনি বলেন, বিষয়টি নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত আছে, এটা সবারই মতামত একটা। সেই জায়গাতে দ্বিমত কোথাও আছে আমরা মনে করি না, এখানে সবাই ঐক্যমত। কারণ এটা বিভিন্ন কারণে এই জায়গাটা আমরা এসেছি এবং জাতীয় এখানে ঐক্যমত পোষণ করছে। দ্বিতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। বেলা 11টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। প্রথম ধাপের অসমাপ্ত আলোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ঐকমত্য গঠনে এই বৈঠকে গুরুত্ব দেওয়া হবে। বৈঠকের বিরতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানান, 70 অনুচ্ছেদ অর্থ বিল ও আস্থা ভোট ব্যতীত অন্য বিষয়ে সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন বলে সব রাজনৈতিক দল একমত হয়েছে। তবে বিএনপি সংবিধান সংশোধন বিল ও জাতীয় নিরাপত্তা বিষয়টি এতে যুক্ত করতে চায়। সংসদে সংরক্ষিত নারী আসন 100 করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, তবে কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে সে সিদ্ধান্ত হয়নি। এছাড়া 4টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেয়া হবে বলেও সিদ্ধান্ত হয়েছে বৈঠকটিতে। জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি। আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে, সবাই স্বাক্ষর করতে পারবেন। তবে বাকি দুইটা বিষয় এইভাবে আলাদা সংযুক্তি থাকবে যদি আমাদের দলের নির্বাচনী ইশতেহারে এগুলো আমরা উল্লেখ করি স্পেসিফিক। সেই ক্ষেত্রে আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তখন আমরা এই দুইটি বিষয়েও এখানে সংযুক্ত করতে পারবো। বিদ্যমান যে 50টা যে সংসদীয় আসন সংরক্ষিত আছে পার্লামেন্টে নারীদের জন্য, সেটাকে 100তে সেটাকে উন্নীত করা। সংসদে নারী আসনে যেন সরাসরি ভোটের মাধ্যমে হয়, কোন পদ্ধতিতে হবে সেটা এখনো আলোচনা চলমান আছে। তো নারীদের জন্য কোনো বাইন্ডিংস নেই, বরং এখানে তাদের 300 আসনে, এখন যে বর্তমান বিদ্যমান 300 আসনে তাদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ আছে, সবারই ইকুয়াল রাইট আছে, তা এদের সংরক্ষণ করতে হবে কেন? দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান ইসরায়েল সংঘাত পরিস্থিতি নিয়ে কথা বলছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল সিদ্দিকী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এবং যদি কেউ ওই ইরান অথবা অন্য দেশে কোনো প্রবাসীদের বিষয়ে যোগাযোগ করে, তাহলে যেন তারা আমাদের সাথে অথবা আমাদের দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য তাদেরকে জানায়। সবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি, যাতে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে থাকেন এবং কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়। এমনি যে ক্ষতিটা এমনিতে হয়েই যাচ্ছে, সেটি হচ্ছে যে এই যে যারা ওখানে প্রবাসী ছিলেন তারা তো কর্ম হারাবেনই, আর এই যুদ্ধ বন্ধ হলেও যুদ্ধ পরবর্তী যে অবস্থা তৈরি হবে সেই অবস্থায় তাদের সেখানে থাকাটা কতটুকু সম্ভব হবে সেটাও একটা বিশেষ বিবেচনার বিষয়। তবে আমরা এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, তাতে খুব সহজে যুদ্ধ বন্ধ হওয়ার আমরা এখন পর্যন্ত কোনো ধরনের মানে সিগন্যাল বা কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে আমরা আশা করি এবং আমরা প্রত্যাশাও করি যে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা আহ্বানও জানাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাত বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি, না হলে এই যুদ্ধের পরিণতি অত্যন্ত
ভয়াবহ হতে পারে। এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো বিষয় জানার থাকে, তবে আমার এই বক্তব্যের শেষে আমি একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে আপনাদের মধ্যেও যদি কারো কাছে কোনো তথ্য থাকে যে আমাদের প্রবাসী বাংলাদেশি কোথাও কোনো অসুবিধার মধ্যে আছে, অনুগ্রহ করে আমাদের জানাবেন। আমাদের হটলাইন আছে, জানালে আমরা চেষ্টা করব তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান ইসরায়েল সংঘাত পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল সিদ্দিকী। আমরা সরাসরি ছিলাম সেখানে। জন আকাঙ্ক্ষার সংস্কার প্রক্রিয়া কি প্রত্যাশিত গতিতে আগাচ্ছে নাকি ঘুরপাক খাচ্ছে অবিশ্বাস আর মতবিরোধের বৃত্তে? এমন প্রশ্ন এখন সবখানে। কোনটা কতটা সংস্কার হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে ভিন্নমত। সংশ্লিষ্টরা বলছেন এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ছাড় দেওয়ার মানসিকতা আর দায়িত্বশীল ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাদবিন শফিকের রিপোর্ট। নির্বাচনের দিন তারিখ নিয়ে যখন অনেকটাই কেটেছে ধোঁয়াশা, তখন ঘুরে ফিরে আবারও চলে আসছে সেই মৌলিক প্রশ্ন, সংস্কার এগিয়েছে কতটা? আমরা কিছু কমিশন করে দিই। 24-এর রক্তাক্ত জুলাই যে অচলায়তন ভেঙে সংস্কারের স্বপ্ন জাগিয়েছিল এই বাংলার মাটিতে, তা কি এখনো অটুট আছে? জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু মৌলিক বিষয় ভিন্নমত সামনে নিয়ে এসেছে এমনই প্রশ্ন। বিভিন্ন বিষয় যেগুলোতে ভিন্নমত আছে, অনেক ক্ষেত্রে খুব কাছাকাছিও আছে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলে আশা করছি অনেকগুলো বিষয় একমত হয়ে যাবে। সব বিষয়ে সকলে একমত হবেন সেটা আমি মনে করি না, কখনোই মনে করি। কিন্তু যেগুলো প্রধান লক্ষ্য সেগুলো অর্জনের ক্ষেত্রে যদি অগ্রগতি অর্জন হয়, একমত হওয়া যায়, তার মধ্যে দিয়ে একটা জাতীয় সনদ আমরা তৈরি করতে পারবো। সংস্কারের বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি করেছে বিভেদের দেয়াল। দীর্ঘসূত্রতার জন্য বিএনপি দায় দিচ্ছে সরকারকে, আর এনসিপি বিএনপিকে। সংস্কার বা বিচারের জন্য গত 10 মাসে সে ধরনের প্রোগ্রেস কেন হয় নাই? সব রাজনৈতিক দল, সব স্টেক হোল্ডার তো সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে। যেসব জায়গায় আমাদের ভিন্ন মত রয়েছে, আমরা প্রত্যেকে যার যা পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোতে সেটা দিই এবং জনগণকে আমরা সেটা ডিসাইড করবার জন্য স্বাধীনতা দিই, ওনাদেরকে ক্ষমতায়িত করি। এটি তো গণতন্ত্রের সৌন্দর্য। কাউকে জোর করে চাপিয়ে দেওয়া তো গণতন্ত্র না। রাজনৈতিক দলগুলো থেকে তো সহযোগিতা আসছে না, এই জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো, আপনারা সহযোগিতা করুন। আমরা এটা দ্রুত গতিতে একটু সংস্কার প্রক্রিয়াটা চাই, কারণ আমাদের তো গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে। সংস্কার যারা কমিটি রয়েছে তাদের কোর্টে না, বলটা হলে পলিটিক্যাল দলের কাছে। রাজনৈতিক বিশ্লেষকদের পরামর্শ সংস্কারের রূপরেখাটা ঠিক করে দ্রুতই নির্বাচনের পথে হাঁটার। তাদের মতে এর পরের গুরুদায়িত্বটা পালন করতে হবে বড় রাজনৈতিক দলগুলোকেই। বাংলাদেশের জনসাধারণ ভয় পায় যে এই সমস্ত সংস্কার না হলে যদি আমাদের যে দল আসবে তারাও আবার ওই হাসিনার মতো হয়ে যাবে, এটা লোকে ভয় পায়। সেই কারণেই বিএনপি খুবই কেয়ারফুল। যদি তারা জনগণের স্বার্থের দিকে তাকায় এবং পার্টি হিসেবে টিকে থাকতে চায় বাংলাদেশের রাজনীতিতে, তাহলে তাদের এই ভয়টা দূর করতে হবে। তাদের বুঝতে হবে যে এই সব সংস্কার সেটা আসলে একটা নির্বাচিত সংস্কারেরই কাজ, সরকারেরই কাজ। তারা যে কাজটা করতে পারে, নির্বাচন সংক্রান্ত সংস্কারটা করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেওয়া, এইটা করলেই আমার মনে হয় তারা অনেক রকম সংকটের হাত থেকে উদ্ধার পাবে। সংস্কার উদ্যোগের সুফল নিয়ে এখনই আশাহত হতে চান না অধ্যাপক আলী রিয়াজ। বলছেন ছাড় দেওয়ার মানসিকতাই আনবে কাঙ্ক্ষিত ফল। জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে হলে, ঐক্যমত্যে আসতে হলে সকলকেই কিছু ছাড় দিতে হবে, সকলকেই দিতে হবে। রাজনৈতিক দলগুলো কমিশনের প্রতিপক্ষ নয়, কমিশন রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয়, এই সরকারও রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয়। ফলে আলাপ আলোচনার জায়গাগুলো যতই উন্মুক্ত হবে ততই কাছাকাছি আসার সুযোগ তৈরি হবে। আমি বিশেষ নির্দিষ্ট কোনো দলের কথা বলবো না। তার প্রত্যাশা আসছে জুলাইয়ে মিলবে সংস্কার আলোচনার সুফল। এটা আপনার করবেন কিনা দেখেন। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, প্রভাব ফেলেছে তৃণমূলেও, যা ঘিরে বড় প্রত্যাশা জেগেছে মানুষের মনে। তাদের আশা সব অনিশ্চয়তা কাটিয়ে নতুন এক স্বপ্নের পথে ছুটবে দেশ, মানুষ আবারও সামিল হতে পারবে ভোটের উৎসবে। হবিগঞ্জের দিনমজুর মোহাম্মদ জালাল জীবিকার তাগিদে রিকশা চালান চট্টগ্রাম নগরে। পরিশ্রান্ত মানুষটির কাছে স্ত্রী সন্তান নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে ভালো থাকার মতোই যেন চাওয়া দেশটিও ভালো থাকুক। এখন তো শান্তি দিয়ে ইনশাল্লাহ থাকেন চাই, এর মধ্যে কুবা কবে মারামারি করতেছে, না আমরা বিরত থাকতে চাই। জালালের মতো এমন হাজারো খেটে খাওয়া মানুষের কাছে রাজনীতি হয়তো বিলাসিতার নাম,
তবে রাজনীতির উত্তাপের সাথে তৃণমূলের এই মানুষদেরও যে ভালো থাকার সম্পর্ক তা বোঝেন তারাও। তাই তো নতুন কিছু ভাবতে তাদেরকেও যেন প্রভাবিত করেছে সাম্প্রতিক লন্ডন বৈঠক হলো, এটা তো অবশ্যই নিঃসন্দেহে একটা ইতিবাচকভাবে আমাদেরকে দেখতে হবে। নির্বাচন হলে মনে হয় যে একটা সরকার আসলে বিভিন্ন রাষ্ট্র থেকে আপনার ব্যবসা বাণিজ্য সব কিছুই চলবে, তাহলে ব্যবসা বাণিজ্য না তাহলে তো দেশ অর্থহীন। একটা নির্বাচিত সরকার আসুক, দেশটা সুন্দর মতো চলুক, এটাই আমাদের প্রত্যাশা। সবাই মিলে আমরা এখানে বাংলাদেশে সবাই মিলে সুখে শান্তিতে থাকতে চাই। দেশে ১.৫ দশক ধরে ভোটের সংস্কৃতি ফিকে, বহুযুগের প্রচলিত ভোট উৎসবে সামিল হতে পারে না মানুষ। তাই তো রাজনীতিতে যখন ভোটের আলাপ, তখন তা ছুঁয়ে যায় সাধারণ মানুষকেও। তাদেরও চাওয়া হয়ে ওঠে এক নব অধ্যায়ের অবগাহনের। সাধারণ জনগণ চাচ্ছে যে নির্বাচনে একটা ভোট দেব হোক, সবাই ভোট দেব, ভোট কেন্দ্রে যাক। সকলের অংশগ্রহণমূলক যদি নির্বাচন হয় তাহলে আর কোনো কথা থাকবে না। বড় ছোট সকল নিবন্ধিত দল নির্বাচন অংশগ্রহণ করবে, নির্বাচন সুষ্ঠু, ফেয়ার এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে। এটা নিরপেক্ষটা যদি ফিরে আসে, গণতন্ত্রটা যদি থাকে, তাহলে মনে করে দেশের জন্য ভালো একটা মঙ্গল হবে। রাজনীতিবিদরা সর্বাগ্রে দেশকেই গুরুত্ব দিবেন। দেশের কোনো সন্ত্রাস হবে না চাঁদাবাজি, টাকা পাচারের মতো অপরাধ। এই স্বপ্ন নিয়েই যেন আগামীর অপেক্ষায় থাকে সাধারণ এসব মানুষ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। স্থানীয় সরকার উপদেষ্টা নিজের পছন্দের প্রশাসক নিয়োগ দিয়ে আর্থিক ও রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছেন, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সকালে নগর ভবনের চলমান আন্দোলনে অংশ নিয়ে তিনি বলেন, সজীব ভুঁইয়া অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন, যা প্রতারণার শামিল। বয়স ও অভিজ্ঞতা কম হওয়ায় তিনি জানেন না কিভাবে সিটি কর্পোরেশনের জরুরি সেবা দিতে হয়। বলেন, জন্ম নিবন্ধন থেকে শুরু করে বর্জ্য অপসারণ সহ ডেঙ্গু মোকাবিলায় প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের কারণে উপদেষ্টা পদে বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন উল্লেখ করে সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন ইশরাক হোসেন। স্থানীয় সরকার উপদেষ্টা রাজনৈতিক ও আর্থিক অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য তার পছন্দের একজন ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করে আর্থিক ও রাজনৈতিকভাবে ফায়দা মেটার চেষ্টা করছেন। এক্ষেত্রে জনাব সজীব ভুঁইয়া দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন। কোনো হুমকি ধামকিতে থামবে না জুলাই আগস্ট গণহত্যার বিচার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, প্রশ্নহীন করে তোলা হবে বিচারকে। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের ১১ মাসের মাথায় যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর। মঙ্গলবার প্রথমবারের মতো এজলাসে বসেন ৩ বিচারপতি। রীতি অনুযায়ী এদিন তাদের দেয়া হয় সংবর্ধনা। এ সময় ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বলেন, হুমকি ও সন্ত্রাস করে ন্যায় বিচার থেকে সরানো যাবে না তাদের। এই ন্যায় বিচার করতে গেলে তাদেরকে নানান ধরনের ভয় ভীতি, হুমকি ধামকি হয়তো মোকাবেলা করতে হবে, কিন্তু কোনো ধরনের হুমকি, নিরাপত্তার সংকটে তারা ভীত নন। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় বিচারের মান নিয়ে যেন কেউ আর প্রশ্ন তুলতে না পারে এবং ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে তা নিশ্চিতের আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। আমাদের এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলেও যাতে কোনো প্রশ্ন না আসে। আমরা দেখতে চাই এই বিচার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়। ন্যায় বিচারের যেমন প্রত্যাশা, অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা। পরে চিফ প্রসিকিউটর বলেন, গুমের সংস্কৃতি গ্রাস করেছিল আওয়ামী লীগের আমলে। এই পথ রুদ্ধ করতেই সুবিচার নিশ্চিত করতে হবে। এই যে কালচারে পরিণত করা হয়েছিল বাংলাদেশে গুমকে, রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষ অথবা অন্য কোনো অরাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, এই কালচার থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং সেই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই ট্রাইব্যুনালগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ট্রাইব্যুনালগুলো যাতে জাতীয় এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করে বিচার প্রক্রিয়াটা শেষ করতে পারেন।
এদিকে জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। না হলে তাদের অনুপস্থিতিতেই হবে বিচার কাজ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। নৈতিক স্খলনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দলটি। এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশে 5 দিনের মধ্যে সারোয়ার তুষারকে অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট অবস্থান ও লিখিত ব্যাখ্যা তদন্ত কমিটি বরাবর প্রেরণ করতে বলা হয়। পাশাপাশি অভিযোগটি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতা সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর আপত্তিকর কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে। এর আগেও তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের একিউআর বা সম্পদের মান মূল্যায়ন প্রতিবেদনে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন খুব শিগগিরই এরকম 5 প্রতিষ্ঠানকে একীভূত করা হবে। এদিকে রেকর্ড খেলাপি ঋণের বিষয়ে ব্যাংকাররা বলছেন অতীতের জোর করে চাপিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক। মাসুমিয়ার রিপোর্ট। আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ইউনিয়ন ব্যাংক পিএলসি। 2013 সালে কার্যক্রম শুরুর পর থেকে গেল মে মাস পর্যন্ত প্রতিষ্ঠানটি 23,000 কোটি টাকা আমানতের বিপরীতে ঋণ দেয় 27,000 কোটি টাকা, যার 26,500 কোটি বা 98% এখন খেলাপি, যা উঠে আসে কেন্দ্রীয় ব্যাংকের একিউআর বা সম্পদের মান মূল্যায়ন প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী ইউনিয়ন ছাড়া অন্য 4 ব্যাংকের অবস্থাও শোচনীয়। যেমন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে খেলাপি ঋণের হার 96%-এর উপরে। এছাড়া 95% খেলাপি গ্লোবাল ইসলামী ব্যাংকে। অবশ্য সেই বিবেচনায় সামান্য ভালো অবস্থানে এসআইবিএল ও এক্সিম ব্যাংক। সম্প্রতি এই ফলাফলের ভিত্তিতে ব্যাংকগুলোকে একীভূত করে নতুনভাবে কার্যক্রম চালানোর কথা জানান গভর্নর। প্ল্যান করছি যে কিছু ব্যাংকে একীভূত করা, ইসলামী ব্যাংকগুলো নিয়ে আমরা প্রথম পর্যায়ে শুরু করব, পরবর্তীতে কিছু চলমান প্রক্রিয়া থাকবে। আছে আমাদের একটা পুরো ডিপার্টমেন্টই থাকবে যার ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্ট। তাদের কাজই হবে যদি ব্যাংকগুলো নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যায় সেটাকে তার আগেই এটাকে করে নেওয়া, কন্ট্রোল নিয়ে সরকারিকরণের মাধ্যমে তাদেরকে হয় একীভূত করা, লিকুইডেট করা বা যেটাই করা হোক সেটা করা। এদিকে কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত তথ্য অনুযায়ী মাত্র 1 বছরেই খেলাপি ঋণ 2,38,000 কোটি টাকা বেড়ে হয়েছে প্রায় 4.25 লাখ কোটি, যা এখন মোট বিতরণ করা ঋণের 4 ভাগের 1 ভাগ। এর মধ্যে 3,42,000 কোটি টাকাই মন্দ ঋণ, যা আদায়ের সম্ভাবনা নেই বললেই চলে। এই অর্থ 1 বছরের ব্যবধানে বেড়েছে 1,88,000 কোটি। অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান বলছেন অতীতে তথ্য ধামাচাপা দিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। এই ঋণগুলি বাড়ার কারণ একটা হলো ল্যাক অফ মনিটরিং সুপারভিশন, আর গত 15 বছর ধরে লেফট অ্যান্ড রাইট উইদাউট প্রপার অ্যাসেসমেন্ট, উইদাউট প্রপার ডিউ ডিলিজেন্স লেন্ডিং করা হয়েছিল, মোস্টলি নেম লেন্ডিং। হয়তো পলিটিক্যাল প্রেশার ছিল, এই বোর্ডের উপরে প্রেশার ছিল। মার্চ শেষে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে 1,70,000 কোটি টাকা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। বেশ ঢাকঢোল পিটিয়ে রাষ্ট্রীয় অর্থে স্থাপন করা হয় সাভার শিল্পনগরে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার সিইটিপি, কিন্তু প্রতিষ্ঠার পর থেকেই নকশা, সক্ষমতা ও যন্ত্রপাতির দুর্বলতা সহ নানা জটিলতায় পুরোপুরি কাজ করছে না এটি। ফলে লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পেতে পিছিয়ে পড়ছে দেশের চামড়া খাতের ব্যবসায়ীরা। চামড়া শিল্পের সংকট নিয়ে রাকিব হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের আজ 3য় পর্ব। 2017 সালে কার্যক্রম শুরুর পর প্রায় 100 ট্যানারি গড়ে উঠেছে সাভারের এই শিল্পনগরীতে, যেখানে বছরে চামড়া প্রক্রিয়াজাতের সক্ষমতা প্রায় 3 কোটি পিস, কিন্তু তার অর্ধেকও কাজে লাগানো যাচ্ছে না বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতির কারণে। ফলে বছর জুড়েই ডুবে থাকে ড্রেন, এমনকি সড়কও। 2021 সাল থেকে শিল্পনগরের এই সিইটিপি পরিচালনা করছে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি, যা প্রায় 650 কোটি টাকায় নির্মাণ করে চীনা একটি প্রতিষ্ঠান।
এই প্ল্যান্টের বর্জ্য পরিশোধন সক্ষমতা দিনে 14,000 ঘনমিটার হলেও চাপ থাকে প্রায় দ্বিগুণ। উদ্যোক্তারা বলছেন, শুধুমাত্র এই সিইটিপির কার্যকারিতার অভাবে লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পাচ্ছে না অন্তত 14টি কারখানা। সিইটিপিটা হলো আমাদের সার্টিফিকেশনের এখন সবচেয়ে বড় বাধা। 15 থেকে 20টা ট্যানারি ইমিডিয়েট এলডব্লিউজির জন্য আবেদন করতে পারে যদি আপনার সিইটিপিটা স্ট্যান্ডার্ড হয়। সিইটিপি যদি না করতে পারেন স্ট্যান্ডার্ড, তাহলে আমরা হাজারিবাগে ইটিপি করতাম। সিইটিপিতে নকশা, সক্ষমতা ও যন্ত্রপাতির দুর্বলতা চিহ্নিত করে গেল 6 মাস ধরে কাজ করছে ইতাল প্রযুক্তি নামে ইউরোপীয় একটি কোম্পানি। সংশ্লিষ্টরা বলছেন, গেল মাসের শেষ দিকে খসড়া প্রতিবেদন দিয়েছে প্রতিষ্ঠানটি। এখন সে অনুযায়ী পরীক্ষণ চলছে। অ্যাকর্ডিং টু এলডব্লিউজি আমাদের সিইটিপিকে দেশের যে আইন আছে, পরিবেশের আইন, সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে গেলে আমাদের অবশ্যই ডিজাইন কারেকশন এবং ক্যাপাসিটি ইনক্রিজ এবং অফকোর্স একই সঙ্গে ট্যানারির প্রি-ট্রিটমেন্ট এবং পানির ব্যবহারের উন্নতি ঘটাতে হবে। বিশেষজ্ঞদের মতে, সংকট নিরসনে প্রতিষ্ঠান ভিত্তিক আলাদা পরিশোধনাগার তৈরির অনুমতি দিলে চাপ কমবে সিইটিপিতে। যদি বছরখানেকের একটা উদ্যোগ নেওয়া হয়, এটাকে মডিফিকেশন করা প্লাস হচ্ছে নতুন ইটিপি করা, সেটার জন্য অ্যাক্সেস টু ফাইন্যান্স হোক, সেটার জন্য অন্যান্য পলিসি সাপোর্ট হোক, এগুলো দিলে এই সেক্টরে যদি 15-20টা ফ্যাক্টরিকে আমরা যদি এলডব্লিউজি সার্টিফাইড করতে পারি, এখানে $10-12 বিলিয়ন বছরে আমাদের আসলে এক্সপোর্ট, কারণ এটা প্রায় $250-300 বিলিয়ন মার্কেট। আগামী 1 বছরের মধ্যে সিইটিপি কার্যকর হলেও প্রস্তুত ট্যানারিগুলোকে এলডব্লিউজি সনদ পেতে অন্তত 2 বছর অপেক্ষা করতে হবে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। কুষ্টিয়ার 250 শয্যা হাসপাতালের পিসিআর ল্যাব থেকে যন্ত্রাংশ গায়েব। আবার যেগুলো রয়েছে তা ব্যবহারেও নেই পর্যাপ্ত জনবল, ফলে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে করোনা উপসর্গের রোগীদের। যদিও মেশিন চুরির বিষয়টি অস্বীকার করেছে কর্তৃপক্ষ। কুষ্টিয়ার 250 শয্যার হাসপাতালের পিসিআর ল্যাব একসময় ব্যয়বহুল যন্ত্রপাতি ছিল এখানে। নিরবিচ্ছিন্ন করোনা শনাক্ত করা হতো। গত 5 মাস আগে জানা যায় ল্যাবের পিসিআর মেশিন ও বেশ কয়েকটি এসি গায়েব। আবার ল্যাবে যেসব যন্ত্রাংশ আছে সেগুলো ব্যবহারে নেই পর্যাপ্ত জনবল, ফলে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীরা এই ল্যাব থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। পর্যায়ক্রমে ভিতরে দেখলাম তো সব জিনিসগুলো আমাদের ঠিকই আছে, জাস্ট আমাদের ওই সামনে যে পিসিআর মেশিনটা ছিল ওইটা মিসিং, আর ওর সঙ্গে যে একটা ওই মনিটর ছিল, পিসিআর মেশিনের সঙ্গে একটা ডেস্কটপ থাকে, ওই মনিটর, ওই ডেস্কটপ আর পিসিআর মেশিনটা মিসিং, আর ভিতরের ইনডোর এসি একটা মেশিন, উপরের আউটডোর এসিগুলো একটাও নাই। তৎক্ষণাৎ আমরা ল্যাবে যাই এবং আমাদের প্রিন্সিপাল স্যারও যান, যে ওখানে সরেজমিনে আমরা দেখি এবং আমরা পুলিশের কাছে অভিযোগ দিই। এখন 3টা পিসিআর মেশিন আছে আমাদের। যদি সরকারি নির্দেশনা আসে পরীক্ষা করার জন্য, তো আমাদের পরীক্ষা করার জন্য আমরা সক্ষম, তবে মানে আছে, মেশিনপত্র আছে, কিন্তু জনবল নেই। ল্যাব থেকে পিসিআর মেশিন চুরি হয়েছে এ বিষয়ে অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত হলে করোনা শনাক্তের কাজ শুরু হবে। পিসিআর ল্যাবের কোনো যন্ত্রাংশই চুরি হয়নি। আমি বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যে বলা হচ্ছে যে কিট চুরি হয়েছে, আসলে কিট তো ছিলই না, আর আমাদের সব কিছু ইনট্যাক্ট আছে, শুধুমাত্র এসির আউটডোর ইউনিটটা চুরি হয়েছে। এবং তারপর পরই ওনারা ওই পিসিআর ল্যাবের এখানকার সমস্ত যন্ত্রপাতি ওনারা মেডিকেল কলেজে নিয়ে চলে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন অনেকেই, তাই দ্রুত করোনা শনাক্ত ও চিকিৎসা সেবা চালু করা খুবই জরুরি। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া। আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম বিকেল 4টার খবরে। গণতন্ত্র উত্তরণে সব রাজনৈতিক দলের সাথে নিবিড়ভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার। অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাই কমিশনার সুসান রাইলির সঙ্গে সাক্ষাতে একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, বিশৃঙ্খল এই সময়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। শক্তিশালী বাংলাদেশ গঠনের জন্য সাংবিধানিক, বিচারিক এবং প্রশাসনিক সংস্কারের উপর জোর দিচ্ছে অন্তর্বর্তী সরকার। জানান, গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই মাসে ঘোষণা করা হবে জুলাই সনদ। এ সময় নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে অস্ট্রেলিয়া ইউএনডিপির মাধ্যমে $2 মিলিয়ন দেবার ঘোষণা দেন সুসান রাইলি।
ঢাকা থেকে অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম আবারও চালু করায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। দিনাজপুরের ফুলবাড়ী ও নবাবগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 3 জনের। পুলিশ জানায় সকালে দিনাজপুর থেকে মোটর সাইকেলে ঢাকা যাচ্ছিলেন 2 জন। ফুলবাড়ির রাজারামপুর ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান একজন, আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। এছাড়া নবাবগঞ্জের ভাদুরিয়ার বাজিতপুর ব্রিজের কাছে 2টি ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে একজনের। এই ছিল বিকেল 4টার খবর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।